heftige Gefechte mitten in der Stadt. খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগতম। ডিসেম্বর 2025 রাশিয়া দাবি করেছে তারা দখল করে নিয়েছে পোক্রোভস্ক শহর। আপনি হয়তো ভাবছেন আরেকটি শহরের পতন, বড় ব্যাপার কি? আমি আপনাদেরকে বলছি বড় ব্যাপারটা কি। Все зависит от вас, наши дела, от вас все зависит. পোক্রোভস্ক, যাকে রাশিয়ানরা এখনো তার পুরনো সোভিয়েত নাম ক্রাসনো আমেকস বলে ডাকে, এটা কোনো সাধারণ শহর না। যুদ্ধের আগে এখানে 60,000 মানুষ বসবাস করত। ক্যান ইউ ইমেজিন কত বড় শহরটা ছিল? কিন্তু সংখ্যাটা মাত্র কয়েক মাসে নেমে এসেছে 1500-তে। কেন? কারণ 2024 সালের আগস্ট থেকে রাশিয়ান বাহিনী এই শহরকে চারদিক থেকে ঘিরতে শুরু করে দিয়েছিল। কিন্তু আসল প্রশ্ন হলো, এই শহর কেন এতটা গুরুত্বপূর্ণ? কেন? কারণ কয়লা, যুদ্ধের জ্বালানি। এই শহরে আছে বিশাল কয়লা খনি, কোকিং কয়েল তৈরি হয় এখানে। এটা দিয়ে ইউক্রেনের স্টিল ইন্ডাস্ট্রি চলে, এখন যেটা রাশিয়ার দখলে। একটু ভাবুন তো, যুদ্ধে সব কিছুর জন্য স্টিল লাগে, অস্ত্র, ট্যাঙ্ক, গোলাবারুদ, সব আপনি যা ভাববেন সবগুলোই। কিন্তু ইউক্রেনের স্টিল উৎপাদনের অর্ধেকই নির্ভর করতো এই এলাকার খনিগুলোর উপর। পোক্রোভস্ক হারানো মানে ইউক্রেনের স্টিল উৎপাদন 7.5 মিলিয়ন টন থেকে নেমে যেতে পারে মাত্র 2 × 3 মিলিয়ন টনে। সাপ্লাই লাইন হাব, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটাই সব না। পোক্রোভস্ক হচ্ছে একটা রেলওয়ে, সড়ক যোগাযোগের মাল্টিপল। এখান থেকে পথ চলে গেছে জোনেক্স অঞ্চলে সব গুরুত্বপূর্ণ শহরে, ক্রামাতস্ক, সোভিয়ানস্ক। মানে এই শহর দিয়ে ইউক্রেনীয় বাহিনী তাদের ফ্রন্টলাইন সৈন্যদের কাছে খাবার, গোলাবারুদ, অস্ত্র পাঠাতো। এখন এই লাইন কাটা পড়ে গেছে, কারণ এই লাইন দখল করে নিয়েছে পুতিনের বাহিনী। কিভাবে পতন হলো পোক্রোভস্ক? এবার আসি যুদ্ধের গল্পে। রাশিয়া কিন্তু হুট করে আক্রমণ করে শহর দখল করেনি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারা ব্যবহার করেছে এনসাইক্লোমেন্ট ট্যাকটিক্স, মানে চারদিক থেকে ধীরে ধীরে পুরো এলাকাটাকে ঘিরে ফেলে মনস্তাত্ত্বিক চাপে ফেলেছে ইউক্রেনের সৈন্যদের। কল্পনা করুন, একজন শক্তিশালী বন্ধু যে সব সময় আপনার পাশে ছিল, হঠাৎ করে আপনাকে বলল, দুঃখিত, আমি আর সাহায্য করতে পারবো না। তখন আপনার অবস্থা কী রকম হবে? ঠিক একই ঘটনা ঘটছে রাশিয়া এবং চীনের মধ্যে। পুতিনের রাশিয়া যেখানে অর্থনৈতিক সংকটে ডুবে যাচ্ছে, সেখানে তার সবচেয়ে বড় বন্ধু তাকে না বলে দিয়েছে। কিন্তু কেন? কি এমন হয়েছে? আর এর পরিণতি কি হতে পারে? প্রথম অধ্যায় রয়েছে রাশিয়ার অর্থনৈতিক বিপর্যয়। রাশিয়ার অর্থনৈতিক কতটা খারাপ অবস্থায় একটু দেখে আসা যাক। দেখুন বন্ধুরা, 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপ হতে যাচ্ছে। কারণ এটা প্রায় 4 বছর হতে যাচ্ছে যুদ্ধটা। বড় কোনো যুদ্ধ যদি যে কোনো দেশেই হোক না, সে যতই অর্থনৈতিকভাবে শক্তিশালী বা পরাশক্তি হোক, তাদের কিন্তু এফেক্ট পড়বেই। সেই এফেক্টটা এখন রাশিয়ার উপরে পড়ছে। কিন্তু 2024-25 সালে এসে পরিস্থিতি হয়ে গেছে একেবারে আশঙ্কাজনক। মূল সমস্যাগুলো কি কি? নাম্বার 1, সুদের হার আকাশ ছোঁয়া। রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়ে করেছে 21%। কল্পনা করুন, কোনো ব্যবসায়ী এই রেটে লোন নিয়ে ব্যবসা চালাতে পারবে? আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম। প্রথমত, ইউক্রেন রাশিয়া যুদ্ধে নতুন মোড়। ট্রাম্পের শান্তি পরিকল্পনা কি সত্যি কাজ করবে? দ্বিতীয়ত, পোল্যান্ড কেন 2 বিলিয়ন ইউরো খরচ করে একটি অদৃশ্য দেয়াল তৈরি করেছে? আর তৃতীয়ত, আমেরিকা ভেনেজুয়েলা সংঘাত, চীন কেন নীরব দর্শক হয়ে বসে আছে? শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের বিশ্লেষণ এমন কিছু তথ্য জানতে পারবেন যা মূলধারার মিডিয়া হয়তো আপনাকে পুরোপুরি বলছে না। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেগমেন্ট 1, ইউক্রেন যুদ্ধ শান্তির আভাস নাকি নতুন ফাঁদ? ইউক্রেন রাশিয়ার নোভোসাখতিনস্ক তেল শোধনাগারে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই শোধনাগার রাশিয়ার দক্ষিণাঞ্চলের প্রধান জ্বালানি সরবরাহকারী এবং সরাসরি রুশ সেনাবাহিনীকে তেল সরবরাহ করে।
কিন্তু আসল মজার বিষয়টা এখানে নয়। আসল ঘটনা হলো একই দিনে প্রেসিডেন্ট জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে খুব ভালো বৈঠক করেছেন এবং তিনি বলছেন শান্তি পরিকল্পনায় কিছু নতুন ধারণা এসেছে। এখন প্রশ্ন হলো, ইউক্রেন কি আসলে শান্তি চাইছে নাকি সামরিক চাপ বাড়িয়ে আলোচনার টেবিলে আরও ভালো অবস্থান নিতে চাইছে? আমার মতে এটি একটি ক্লাসিক শক্তি দেখাও তারপর কথা বলো এই কৌশল। ইউক্রেন জানে ট্রাম্প শান্তি চায় দ্রুত, কিন্তু রাশিয়া ছাড় দেবে না যদি না তারা মনে করে ইউক্রেন এখনও লড়তে সক্ষম রয়েছে। কিন্তু এখানে একটি বিপদও আছে, রাশিয়ার ভেতরেও কিন্তু চাপ বাড়ছে। পুতিন বিরোধী কর্মী সের্গেই উদালস্কভকে 6 বছরের জেল দেওয়া হয়েছে শুধুমাত্র একটি অনলাইন পোস্টের জন্য। এর মানে হলো রাশিয়ার ভেতরে ভিন্নমত চাপা হয়েছে কঠোর হাতে। তাহলে প্রশ্ন হলো, এই যুদ্ধের শেষ কোথায়? শান্তি আসবে নাকি নতুন করে আরও বড় সংঘাত শুরু হবে? কল্পনা করুন আপনি একজন বিলিয়নিয়ার, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু একটা ফোন কল আসলো অপর প্রান্ত থেকে, বলা হলো হয় আপনার সবকিছু ছেড়ে দিন নয়তো সবকিছু হারাবেন। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আজকে রাশিয়ার বাস্তবতা। আর এই কথা কে বলছে? কারা বলছে? পশ্চিমা গণমাধ্যম। চলুন তাহলে শুরু করি পুতিনের ধনকুবে নিয়ন্ত্রণের কৌশল, যুদ্ধের মাঝে রুশ অলিগার্করা কেন নীরব। আর এই পুরো রিপোর্টটি পশ্চিমা গণমাধ্যম প্রচার করে আসছে। সালে 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের ট্যাঙ্ক পাঠানোর মাত্র কয়েক ঘন্টা পর পুতিন ক্রেমলিনে ডাক দিলেন রাশিয়ার সব বড় বড় ধনকুবেরদের, মানে কোটিপতিদের। শুধু কোটিপতি বললে ভুল হবে, হাজার হাজার কোটিপতিদের। কল্পনা করুন সে দৃশ্য, বিশাল হলরুমে বসে আছেন রাশিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ব্যবসায়ীরা। কিন্তু সেদিন তারা দেখতে কেমন লাগছিল? এক সাংবাদিক বর্ণনা দিয়েছেন, তাদের মুখ ফ্যাকাশে ছিল, মনে হচ্ছিল রাতভর ভালোভাবে ঘুমোতে পারেননি। কেন? কারণ তারা জানতেন আগামীকাল থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার ঝড় নামবে, তাদের হাজার হাজার কোটি ডলার মুহূর্তে বাতাস হয়ে যাবে। কিন্তু পুতিন ঠান্ডা গলায় বললেন, আশা করি এই নতুন পরিস্থিতিতেও আমরা একসাথে কাজ করব। এটা আসলে অনুরোধ ছিল না, এটা ছিল আদেশ, এবং সবাই তা বুঝে গিয়েছিল। এখন আসি আজকের সবচেয়ে শকিং গল্পে। ওলেগ টিনকভ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের মালিক, একজন শতকোটিপতি। 2022 সালে যুদ্ধ শুরু হলে তিনি ইনস্টাগ্রামে একটা পোস্ট দিলেন, লিখলেন যুদ্ধ হচ্ছে পাগলামি, স্রেফ পাগলামি। মাত্র 24 ঘন্টা পর ক্রেমলিন থেকে ফোন এলো তার ব্যাংকের কর্মকর্তাদের কাছে। বার্তা পরিষ্কার, হয় টিনকভের সাথে সব সম্পর্ক ছিন্ন করুন, নয়তো ব্যাংক জাতীয়করণ করা হবে। টিনকভ নিজের ভাষায় বলেছেন, এটা জিম্মি পরিস্থিতির মতো, আমি কোনো দর কষাকষি করতে পারিনি, যা দেয়া হলো তাই নিতে বাধ্য হলাম। শুনুন এই সংখ্যাটা, তার ব্যাংকের আসল মূল্য ছিল ধরুন $100, তিনি পেলেন মাত্র $3, মোট ক্ষতি $900 কোটি। $900 কোটি। ক্যান ইউ ইমাজিন ইট? একটা ইনস্টাগ্রাম পোস্টের মূল্য দিতে হলো তাকে প্রায় 75,000 কোটি টাকা। এবং ব্যাংকটা কে কিনলো? ভ্লাদিমির পুতিন, রাশিয়ার পঞ্চম ধনী ব্যক্তি, যিনি যুদ্ধ বিমানের জন্য নিকেল সরবরাহ করেন। কাকে? পুতিনকে। বন্ধুরা, আপনারা কি জানেন যে আপনার পকেটের ডলার হয়তো আগামী 10 বছরে তার ক্ষমতা হারাতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই এখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে আমেরিকান ডলার, যে মুদ্রা প্রায় 80 বছর ধরে বিশ্বের রাজা, অন্যদিকে চীনা ইউয়ান, যে দ্রুত গতিতে তার সাম্রাজ্য বিস্তার করে চলেছে পুরো পৃথিবী জুড়ে। এই দুই মহাশক্তির মধ্যে চলছে এক অদৃশ্য যুদ্ধ, আর এই যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে পুরো বিশ্ব অর্থনীতি। কল্পনা করুন 1944 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে চলেছে, পুরো ইউরোপ
ধ্বংসস্তূপে পরিণত। ঠিক তখনই 44টা দেশের প্রতিনিধিরা জড়ো হলেন আমেরিকার ব্রেটেন উডসে। সিদ্ধান্ত নেওয়া হলো ডলার হবে বিশ্বের প্রধান মুদ্রা। এটাকে বলা হয় বার্টন উডস এগ্রিমেন্ট। আর এভাবেই শুরু হলো ডলারের একচেটিয়া রাজত্ব। এখন ডলারের ক্ষমতা কতটা, চলুন কিছু মজার তথ্য দেখি। তেল কিনতে হবে, ডলার লাগবে। বিশ্বের প্রায় সব তেল লেনদেন হয় ডলারে। সৌদি আরব, ইরাক, কুয়েত সবাই ডলার চায়। একে বলে পেট্রো ডলার সিস্টেম। আন্তর্জাতিক বাণিজ্য, বিশ্বের 88% লেনদেন হয় ডলারে। ভারত যদি জাপান থেকে গাড়ি কিনতে চায় তাহলে তারা রুপি বা ইয়েন ব্যবহার করে না, ডলার ব্যবহার করে। রিজার্ভ কারেন্সি, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মোট রিজার্ভের প্রায় 58 থেকে 60% রাখে ডলারে। এটা একটা বিশাল ব্যাপার, তাই তো মনে হচ্ছে আপনাদের কাছে। ঠিক তাই, কিন্তু এখানেই শেষ নয়। যে দেশ ডলার ছাপায় মানে আমেরিকা, সে বিশাল সুবিধা পায়। তারা চাইলে নতুন ডলার ছাপিয়ে ঋণ শোধ করতে পারে। এই ক্ষমতাকে বলা হয় এক্সেবিলিটি প্রিভিলেজ, মানে অসাধারণ সুবিধা। চীনের গল্পটা কেমন, চলুন শুনে আসি। এখন আসি চীনের গল্পে। 1978 সালে চীন ছিল একটা গরিব দেশ, কিন্তু আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। জিডিপির হিসাবে শীঘ্রই তারা আমেরিকাকেও ছাড়িয়ে যেতে পারে। আর চীন এখন স্বপ্ন দেখছে তাদের মুদ্রা ইউয়ানকে আন্তর্জাতিক করার। একে বলা হয় রেনমিনবি আন্তর্জাতিকীকরণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভবিষ্যতে কি হবে। সিনারিও 1, ডলার টিকে থাকে, সম্ভাবনা 60 থেকে 70%। আমার মতে, যদি আপনারা আমার মত জানতে চান, তাহলে আগামী 15 থেকে 20 বছর ডলার তার প্রাধান্য ধরে রাখবে। কারণগুলো কি জানেন? আমেরিকার সামরিক শক্তি অতুলনীয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী তাদের, আন্তর্জাতিক বাণিজ্য পথ তারাই নিয়ন্ত্রণ করে। প্রযুক্তিতে আমেরিকা এখনও এগিয়ে। অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন সবই আমেরিকান। এআই, বায়োটেক সব জায়গায় তাদের আধিপত্য। আইনি ব্যবস্থায় বিশ্বাস আছে। পৃথিবীর যে কোনো বড় বিনিয়োগকারী আমেরিকার আইন বিশ্বাস করে। সেই আস্থা চীনে এখন পর্যন্ত নেই। সিনারিও 2, মাল্টিপোলার সিস্টেম, সম্ভাবনা 25 থেকে 30%। হয়তো ভবিষ্যতে কোনো একক মুদ্রা আধিপত্য করবে না, ডলার, ইউরো, ইউয়ান সবাই মিলে বিশ্ব অর্থনীতি চালাবে। 16শো শতাব্দীতে স্পেন ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, কিন্তু দেখুন আজ স্পেন এখন ইউরো ব্যবহার করে, তাদের নিজস্ব মুদ্রা নেই। ডলারেরও এরকম অবস্থা হতে পারে। এটা আমাদের শেখায় কোনো আধিপত্যই চিরস্থায়ী নয়, ডলারের রাজত্ব একদিন শেষ হবে। প্রশ্ন হলো কখন এবং কে তার জায়গা নেবে। আপনার কি মত, ডলার টিকবে নাকি ইউয়ান জিতবে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে রাখুন। আর হ্যাঁ, পরের ভিডিওতে আসছি ক্রিপ্টোকারেন্সি কি ডলার আর ইউয়ান দুইটাকেই হারিয়ে দিতে পারে, সেই বিতর্ক নিয়ে। মিস করবেন না, চোখ রাখুন খবর সংযোগের ইউটিউব চ্যানেলে। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্য আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন ও বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে, তবে টপিক থাকবে আরও থ্রিলিং। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।